ইসরায়েল আমেরিকা মনে করেছিল খামেনিকে হত্যার মধ্য দিয়ে তারা ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে এবং তাদের পুতুল সরকারকে বসিয়ে ইরানকে তারা নিজের মতো চালাবে, লুটপাট করবে, যা করার সব করবে। যেমন বাংলাদেশ এবং পাকিস্তান দরিদ্র দেশ হিসাবে এই দেশগুলোকে তারা উপরে বসে সাইফার পাঠায়, সরকার পরিবর্তন হয় এবং তারা তাদের পুতুল সরকারকে বসায়, ইঞ্জিনিয়ারিং করে। ইরান তো সেটা মানবে না। খামেনির মৃত্যুর পর খামেনির মেজ ছেলে মুজতফা খামেনি সুপ্রিম কাউন্সিলের ভোটাভুটিতে বিজয়ী হয়েছেন। অর্থাৎ খামেনির মৃত্যুর পর সেই স্থলাভিষিক্ত হয়েছেন মুস্তফা খামেনি। তিনি ক্ষমতায় বসেই ঘুম হারাম করে দিয়েছে দুটো দেশের, তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। কি করেছে বলবো। খামেনি নামটি যখন ঘোষণা এলো ইরানের পক্ষ থেকে, আমরা তো প্রথম দিনই আপনাদের জানালাম যে এমন একটি সিদ্ধান্ত এসছে, বাট এটা অফিসিয়াল না। ইরান এবার অফিসিয়ালি বিষয়টি যখন কনফার্ম করলো, ট্রাম্প বলল আমার এই ব্যক্তিকে মানতে আমি নারাজ। মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন ইরানের সুপ্রিম লিডার হিসেবে মুস্তফা খামেনিকে মানতে আমি রাজি নই। ইরান বলছে ট্রাম্প তুমি কে? আমার দেশের সুপ্রিম লিডার আমার দেশের জন্য, তুমি কি এই দেশের? বা তুমি কে বলে দেয়ার ইরানে কে হবে সুপ্রিম লিডার? তোমার ইচ্ছে ইরান চলবে? তুমি নিজেকে পরাশক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করো, বাট তোমাকে তারাই মানে যারা দুর্বল। ইরান তো দুর্বল নয়। ইরান তো তোমার ইচ্ছেতে সরকার পতন ঘটাবে না, তোমার ইচ্ছায় তোমার পছন্দের ব্যক্তিকে সরকার বানাবে না। একদম স্ট্রেট ইরান বলল ট্রাম্পকে। তো এই ব্যক্তি মানে মুস্তফা খামেনি, তিনি হলেন আইআরজিসি সবচেয়ে প্রিয় ভাজন। খামেনি তো বয়স হয়ে গেছে প্রায় 87 বছর। আইআরজিসি কে নেপথ্যে বসে কন্ট্রোল করতেন এই মুস্তফা খামেনি। যেহেতু যুদ্ধটা আইআরজিসি মেইনলি করছে, তাই মুস্তফাকে আইআরজিসি চাচ্ছে তাদের লিডার হিসেবে, কারণ তার সাথে তাদের কেমিস্ট্রি ভালো। এবং খামেনিকে নিচে তার বাবাকে কাছ থেকে দেখেছেন তিনি পারবেন ইরানকে ঐক্যবদ্ধ করে রাখতে। এই বিষয়গুলোকেও ইরানের জনগণ মাথায় রেখেছিল। তো খামেনির ছেলে মুস্তফা খামেনি ক্ষমতায় বসেই বিগ সারপ্রাইজ দিলেন বিশ্বকে। কাল রাতে দখলদার দেশটির ভেতরে ভয়ঙ্কর আকারে মিসাইল এবং ড্রোন অ্যাটাক হয়েছে। বলা হচ্ছে যে মুস্তফার নির্দেশে আইআরজিসি কালকে ইরানের ভেতরে বিপজ্জনক, ইরানের ভিতরে না, নেতা কাকুর বাড়িতে বিপজ্জনক সব মিসাইল গুলো হিট করেছে। ইমাদ, খাইবার শেখান, তারপর আপনার কি বলে সিজিল, এই যে আরো আছে নতুন নতুন ভ্যারিয়েন্টের, এগুলো চলে গেছে। এবং আরো বেশ কিছু ধরনের মিসাইল, ইরানের ক্লাস্টার বোমা, ক্লাস্টার মিসাইলও ছুটে গেছে দখলদার দেশটির ভেতরে। বলা হচ্ছে দেশটির ভেতরে শেল্টার যে জোনগুলো তৈরি করা হয়েছে মানুষের জন্য, এই মিসাইল গুলো শেল্টারে ঢুকে হিট করেছে। অর্থাৎ নেতাকাকুর দেশে যে শেল্টার তার দেশের জনগণকে রক্ষায় তৈরি করা হয়েছে, সেই শেল্টার গুলোতে গিয়ে হিট করেছে এই মিসাইল গুলো। প্রচুর শেল্টার ধ্বংস হয়ে গেছে, প্রচুর মানুষ ওপারে চলে গেছে। এবং বলা হচ্ছে যে সাইরেন পর্যন্ত ঠিক মতো বাজেনি কালকে নেতাকাকুর বাড়িতে। জনগণ বুঝতেই পারেনি হামলা হচ্ছে। সাইরেন সিস্টেমও অচল করে ফেলেছে এই হামলা। অর্থাৎ তারা যে আশায় এসছিল মিস্টার নেতাজি সাহেব, তার পুরো আশা ধ্বংস হয়ে গেছে। তিনি এখন ইরানে হামলা করছেন একদিকে, আরেকদিকে তার হামলা সহ্য করতে হচ্ছে। ইরান এবং তার মধ্যে একটা পার্থক্য আছে। ইরান আয়তনে কত বড়, ইরানের লোক সংখ্যা কত বেশি। ওরা পুরো পৃথিবীতে ছোট্ট একটা দেশ পেয়েছে, অল্প কিছু লোক। ইরান যদি চিন্তা করে যে পুরোটাই শেষ করে দেয়, পারবে। 15-20 দিনের মামলা, সিরিজ বড় বড় মিসাইল গুলো মারলেও দেশটা কতটুকু ভাই। পাকিস্তানের যে পারমাণবিক আছে, পাকিস্তান যদি একটা পারমাণবিক মারে পুরো দেশটাই তো নাই হয়ে যাবে। তো সেই দেশটার সারা পৃথিবীর মুসলমানরা ভয় পায়, একটা মাত্র দেশ ভয় পায় না, তার নাম হলো ইরান। যদি আমরা বলি শুধু একটা দেশ না, ফিলিস্তিনের হামাসও তাদের ভয় পায় না, হিজবুল্লাহ তাদের ভয় পায় না। আমরা প্রমাণ দেখলাম তো, হিজবুল্লাহ তো সিরিজ মাইট দিচ্ছে, মাইট খাচ্ছে, কিন্তু মাইট দিয়ে যাচ্ছে।
তো কাল রাতে এই মিসাইল হামলায় মানে ইরানের মিসাইল অ্যাটাকে তাদের শেল্টার জোন ধ্বংস হয়ে গেছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো শুধু জ্বলতে দেখা গেছে, ধ্বংসস্তূপের রূপ নিয়েছে নেতা কাকুর বাড়ি। পাশাপাশি সাইরেন ফেল করায় মানুষ সিগন্যালও পায়নি কখন মিসাইল আসবে, ড্রোন আসবে। তার মানে ভেতরটাকে লন্ড ভন্ড করে ফেলেছে। তারপরও তারা প্রকাশ করছে না। আমি দেখলাম ফুটেজে রাস্তার উপর যে সিসি ক্যামেরার আছে না, ওদের সিসি ক্যামেরাগুলো ওরা খুলে ফেলছে, ভেঙে ফেলতেছে। কেন? এই ফুটেজগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ বলে দিচ্ছে। এগুলো মানুষ যেন পৃথিবীকে দেখাতে না পারে, এই জন্য দখলদারদের বাহিনীগুলো রাস্তা থেকে সিসি ক্যামেরা সরিয়ে ফেলছে, ভেঙে ফেলছে। তারা ইরানের মাঠটা পৃথিবীকে দেখাতে চায় না। বুঝতে পারছেন কি অবস্থা? কারণ তারা নিজেরা মাইটটা শুরু করছে, এখন নিজেরা মাইটটা খাচ্ছে বেদম আকারে, মনের মতো খাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস তার প্রতিবেদনে বলছে যে ইরানে মার্কিন যে অ্যাটাকটি হচ্ছে, এটা মার্কিন মানে পেন্টাগন তারা ব্যর্থ হয়েছে। অর্থাৎ ইরানকে যেই জবাব দিতে চেয়েছিল আমেরিকা, সেই জবাবটা উল্টো আমেরিকা নিজে পেয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে যে আমেরিকা যেই প্রতিশ্রুতি নিয়ে ইরানে হামলা করেছে, আমেরিকা সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে এবং তারা বোঝেনি যে ইরান এত শক্ত জবাব দেবে। কিন্তু এবার সেই জবাবের পর তারা বুঝতে পারছে এই হামলাটি তারা মানে আমেরিকা তার সিদ্ধান্তটি ভুল নিয়েছে। নিউ ইয়র্ক টাইমস আরো বলছে যে আমেরিকার পেন্টাগন বা সামরিক বা জেনারেলরা বারবারই নিষেধ করেছিল ট্রাম্পকে যে যুদ্ধে জড়াবেন না, এখানে 10 থেকে 12% জয়ের সম্ভাবনা আছে মাত্র। এবং এখানে আমেরিকাকে অনেক বড় মাসুল দিতে হবে, সেটি এখন আমেরিকা বুঝতে পারছে। ট্রাম্প তার গোয়ার্তুমি করে আমেরিকাকে খাদের কিনারায় ফেলে দিয়েছে, এটি তারা স্পষ্ট করছে। বারবার ট্রাম্পকে নিষেধ করা হয়েছিল যুদ্ধে না জড়াতে, কিন্তু ট্রাম্প মানে জোর করে তিনি যুদ্ধে এসেছেন বা নেতানিয়াহুর বুদ্ধিতে তিনি যুদ্ধে এসেছেন এমনটি বলা হচ্ছে। কাতার নতুন করে স্টেটমেন্ট দিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা ইরানের বিরুদ্ধে লড়াই করব না, আমরা আমাদের মধ্যে আলোচনা করে সমাধান করব। যখন ইসরায়েল চাইছে আরব দুনিয়া এই যুদ্ধে জড়াক, তখন কাতারে স্পষ্ট করে বলছে যে না, আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না, আমরা আমাদের সমাধানটা নিজেরা আলোচনা করে করতে চাই, কোনোভাবে আমরা আমাদের মানে আরেকটা মুসলিম দেশের সাথে লড়াইতে যাব না। দুর্দান্ত স্টেটমেন্ট দিয়েছে। আবারও আমেরিকা এবং ইসরায়েল হতাশ কাতারের এই বক্তব্যে। কালকে লাইভে আপনাদের বলেছিলাম যে আরব আমিরাত ইরানে হামলা করেছে এমন খবর দিয়েছে নেতা কাকুর গণমাধ্যম, কিন্তু অবশেষে আমি আপনাদের বলেছিলাম যে আরব আমিরাত কোন স্টেটমেন্ট দেয়নি। আজকে আরব আমিরাত স্টেটমেন্ট দিয়েছে তারা ইরানে কোনো হামলা করেনি। এই তথ্যটি পুরো মিথ্যে। অর্থাৎ বোঝা যাচ্ছে তারা আরবকে যুদ্ধে জড়াবার জন্য চেষ্টা করে যাচ্ছে, পারছে না। আরব এখন পর্যন্ত কোনো বোকামি করেনি, আগামী দিন কি করবে জানি না। এখন পর্যন্ত তারা কিছু বলেনি। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি হলো আমেরিকার সকল জনগণকে এবং অফিসিয়ালকে যারা এম্বাসিতে বা দূতাবাসে কাজ করে, তাদেরকে দ্রুত সৌদি আরব ছাড়তে বলেছে আমেরিকা। ব্যাপার কি? আমেরিকার জনগণ তো অনেক চলেই গেছে সৌদি আরব ছেড়ে বা আরব রাষ্ট্র ছেড়ে। এবার অফিসিয়ালদের, দূতাবাসের কর্মকর্তাদের কেন দেশ ছাড়তে বলছেন? তার মানে সৌদি আরব নিয়ে বড় কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছে আমেরিকা, ইসরায়েল। ধারণা করা হচ্ছে নিজেরা কোনো বড় গুপ্ত হত্যা করতে পারে এবং সেটি ইরানের গায়ে চাপাবার জন্যই তাদের সকল রাষ্ট্রদূত অফিসে বা অ্যাম্বাসির অফিসের কর্মকর্তা কর্মচারীদের দেশ ছাড়তে বলেছে, এমনটি কেউ কেউ বলছেন। তবে সৌদি আরব থেকে তাদের জনগণ বা তাদের অফিসিয়ালদের সরিয়ে নেওয়ার অনেকগুলো ইঙ্গিত পাওয়া যায়। কারণ সৌদি আরব এই যুদ্ধে বড় মাত্রায় প্রবেশ করতে যাচ্ছে। মানে সৌদি আরব করবে না যুদ্ধে, সৌদি আরবের বিরুদ্ধে বড় কোন অ্যাডভেঞ্চার নেপথ্য থেকে করা হবে এখন ষড়যন্ত্রকারীদের পক্ষ থেকে, এটি মোটামুটি আন্দাজ করা যায়। দর্শক, এখন আরব কি জড়াবে ইরানের সাথে যুদ্ধে? এই প্রশ্নগুলি বারবার আসে। আমরা জানি যে 1967 সালে আরবরা শেষ যুদ্ধটি করেছিল ইসরায়েলের বিরুদ্ধে এবং সেই যুদ্ধে পশ্চিমাদের সহযোগীরা ইসরায়েল শক্তিশালী হয়েছে আর আরবরা এই যুদ্ধে গড়িমসি করতে গিয়ে হেরেছে। আর হেরেছে বলে আজ ফিলিস্তিন পরাধীন হয়ে গেছে। আর সেই যুদ্ধে যদি আরবরা জিততো, ফিলিস্তিন স্বাধীন হতো, ইসরায়েল পরাধীন হতো। উল্টোটা ঘটেছে।
এখন প্রশ্ন হলো, সেই আরবরা 1967 পর আবার যুদ্ধে জড়াবে? এই যুদ্ধে জড়িয়ে আরবরা কিছু পাবে না। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ একটা খুব দুর্দান্ত কথা বলেছেন। তিনি বলেছেন, হে আরব, তোমাদের ওয়াইসি কোথায়? ইরানের 200 শিশু মারা গেছে, তোমাদের ওয়াইসি কিছু দেখছে, চোখ খুলছে বা ঘুম থেকে উঠেছে? হে আরব, ইরানের সাধারণ মানুষ মারা যাচ্ছে, স্কুলের শিশুরা মারা যাচ্ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে, তোমরা একবার ক্ষোভ তো জানাও নাই, তোমরা চুপ কেন? না তোমাদের ওয়াইসি কথা বলছে, না তোমাদের দেশ কথা বলছে ইরানের হামলা। ইরান কি আগে হামলা করেছে না আগে আক্রান্ত হয়েছে? ইরান যদি আক্রান্ত হয়, তোমরা সাধারণ একটা ক্ষোভ জানাওনি কেন? ল্যাভরভ বলছেন, আরব এই যুদ্ধে তোমরা পরাজিত হয়ে গেছো, কারণ শত্রুরা তোমাদেরকে এই যুদ্ধে টেনে আনবেই। মনে রেখো, এই যুদ্ধে ইরান তো শেষ হবেই, আরব দুনিয়াও শেষ হবে। আরবের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে, মাঝখান থেকে ধনী হবে পশ্চিমারা, ইউরোপীয়রা। কারণ এই যুদ্ধে তারা জড়াবে এবং তাদের সুবিধার নাম করে তাদের তেল, গ্যাস, সম্পদ, সোনাদানা সব এখন লুট করবে ওরা। তাই করবে। আরব দীর্ঘ কয়েক যুগ ধরে নিজেকে যে স্বয়ং সম্পূর্ণ করেছে, সেই আরব এখন ধ্বংসের পথে যাচ্ছে। লাভরভ বলছেন, তোমরা ইরানের পক্ষে একটি ক্ষোভ প্রকাশ করলে না, কিন্তু আমেরিকা ইসরায়েলের উপর পক্ষে তোমরা পক্ষে সুর তুললে। তোমরা জাতিসংঘে গেলে না, তোমরা জাতিসংঘে আবেদন করেছিলে যে ইরানের হামলা হচ্ছে, ইরান যে তোমাদের পাল্টা জবাব দিচ্ছে, সেটা নিয়ে তোমরা ক্ষোভ জানাচ্ছ। কিন্তু তোমাদের ভূমি ব্যবহার করে ইরানে যে হামলা হয়েছে, তার জন্য কি জাতিসংঘে নালিশ করেছ? করনি। মানে রাশিয়ার এই কথাগুলো যদি আরবের ঘুম ভাঙে তো ভালো। তিনি বলছেন যে ইরানে হামলা নিয়ে কেউ কথা বললেন না, কিন্তু আপনাদের দেশে যখন হামলা পাল্টা হলো তখন আপনারা প্রতিবাদ জানালেন। কেন হলো হামলাটা? কারণ আপনাদের ভূমি ব্যবহার করে শত্রুরা ইরানে হামলা করেছে, এই কথাটা আপনারা বলেন না কেন? প্রশ্ন হলো, আসলে জাতিসংঘ, আমরা জানি আমেরিকার ইচ্ছা চলে, ওয়াইসিটা কোথায় আসলে? একটা পাত দিলে ওয়াইসি অনেক কিছু করে। ইরানে এতগুলো মানুষ মারছে, ইরানের শিশুদের মারছে, ধ্বংস করে ফেলছে ইরান। জাতিসংঘ নয় চুপ থাকুক, আমাদের মুসলিমদের যে সংগঠন ওয়াইসি, তারা কোথায়? এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরাজয়ের জায়গা। 54টি মুসলিম দেশ নিয়ে সৌদি আরব যে ইসলামিক সামরিক জোট করেছে, রাহেল শরীফ তার প্রধান ছিলেন, সেটা কোথায়? খেলা চলছে কোন লেভেলে বলেন আপনারাই। এখন যে বিষয়টি তৈরি হচ্ছে, মুস্তফা যিনি ক্ষমতায় বসলেন, তিনি কেন খোমেনির চেয়ে বেশি কট্টরপন্থী, বা তিনি কেন আরো বেশি প্রতিশোধমূলক হবেন, তার প্রধান